শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমাদের আলাপের বিষয় ট্রাম্প শুল্ক, অর্থাৎ মার্কিন যে শুল্কের কথা আমরা শুনছি সেই প্রসঙ্গে আজকে আমরা আলাপ করতে চাই। আর সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। সেই সঙ্গে রয়েছেন আসিফ আশরাফ, সাবেক সহসভাপতি বিজিএমইএ, এবং সেই সঙ্গে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আমরা যেটি জানলাম যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানি যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে এমনিতেই বাংলাদেশি পণ্যের দেখা যায় 15 থেকে 16% গড় শুল্ক পড়ে যায়, পণ্যের ডিউটি রয়েছে। এখন যে 35% যে ট্যারিফের কথা বলা হচ্ছে, সেটি তো বাড়তি যুক্ত হবে বলে আমরা জানতে পেরেছি, এখনও পর্যন্ত যেটি বুঝতে পারছি সেটি। এখন যদি আরও পণ্যের সাথে যদি আরও 35 যুক্ত হয়, তাহলে তো প্রতিটি পণ্যে দেখতে পাচ্ছি যে আমরা তাহলে 50% আসলে ট্যারিফ হয়ে যাচ্ছে সব পণ্যের ক্ষেত্রে গড়ে। তো যদি আগামী মাসে যদি এটি কার্যকর হয়ে যায়, তাহলে বাংলাদেশের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে রপ্তানি বাণিজ্যর কনসিকোয়েন্সটি কী হতে যাচ্ছে, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। আসিফ আশরাফ, আপনাকে দিয়ে। ধন্যবাদ। এটা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ আমাদের দেশের ইন্ডিভিজুয়াল বৃহত্তম অ্যাপারেল মার্কেট হচ্ছে ইউএসএ। প্রায় 8 বিলিয়নের কিছু কম আমরা এখন এক্সপোর্ট করি। 50% ট্যারিফ দিলে সেটা আসলে প্রাইস কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলবো। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ভিয়েতনাম। এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে ভিয়েতনাম 20%, আমাদের থেকে 15% চুক্তি করে ফেলেছে। যদিও ভিয়েতনামের আরেকটা ট্যাক্স আছে, যেটা 20%-এর আরেকটা অ্যাডিশনাল ট্যাক্স আছে, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি চাইনিজ ফ্যাব্রিক ব্যবহার করলে এটা আসবে, না হলে আসবে না। এটা কত পার্সেন্ট আসবে সেটা বলা যাচ্ছে না, কি এটা পুরোটার উপর আসবে নাকি ভ্যালুয়েটেডের উপরে অ্যাডিশনাল 20% আসবে, ওই ক্যালকুলেশনগুলি এখনো বলা হয়নি। সো এই দুটা নিয়ে আমরা যদি, এবং সেটা আমার ধারণা বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে সেটা। তবে আমরা 15 আর 35 নিয়ে কথা বলছি। 20%-এর একটা গ্যাপ আছে এখানে, 15%-এর একটা গ্যাপ আছে। সেই 15% গ্যাপের জন্য আমরা আসলে নন কম্পিটিটিভ হয়ে যাব। হ্যাঁ, কারণ আমাদের টার্গেট ছিল হচ্ছে যে চাইনিজ ব্যবসা যেটা বিভিন্ন জায়গায় যাবে, সেটা যাতে ভিয়েতনামের থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তানের থেকে বেশি আমরা নিতে পারি। তো আমাদের অবস্থানটা দুর্বল হয়ে যাবে। তখন হবে কি, যারা এই $8 বিলিয়ন যারা মার্কেট এক্সপোর্ট করছি আমরা, তাদেরকে আসলে অন্য মার্কেটে এন্ট্রি করতে হবে। তো ইউরোপিয়ান মার্কেট কিংবা নন ট্রেডিশনাল মার্কেট যেখানে আছে যারা এক্সপোর্ট করেন, তাদের সাথে আবার একটা আনফেয়ার, আমি বলবো আনহেলদি কম্পিটিশনে নামবে। সো এটা একটা ইনস্টেবল পজিশনের জন্যে সামনের দিকে আমার মনে হচ্ছে ইমিডিয়েট নিয়ার ফিউচারে এখানে একটা ইনস্টেবিলিটি দেখা দিবে। ওই বিষয়টাই তো চলে আসে, সেটি হচ্ছে আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্রের বায়ার আমাদের কমে যায় কোনো কারণে, তাহলে তো সবাই যারা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা সবাই চিন্তা করবেন ইউরোপিয়ান মার্কেটে ঢোকার জন্য। তখন তো ইউরোপিয়ান বায়ার দেখবে যে আসলে যে বাংলাদেশের মতো জায়গায় তো আসলে সবাই অর্ডার নিতে চাচ্ছে, ওখানে যুক্তরাষ্ট্রের অর্ডার কমে যাচ্ছে, তাহলে তো প্রাইসিংয়ের ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়বে, বায়ার তখন প্রাইস কমিয়ে দিতে চাইবে। অবশ্যই সেটাই আমাদের আশঙ্কা। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমেরিকান মার্কেটে যেহেতু সবার জন্য ডিউটি ইম্পোজ হচ্ছে, তার মানে ওই প্রত্যেকটা পণ্যই ওই দেশে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তখন তাদের ডিমান্ডও কমে যাবে। হ্যাঁ, আপনি যদি গ্লোবাল লেভেলে চিন্তা করেন, টোটাল আমেরিকান ডিমান্ড শ্রিঙ্ক করবে, সেটার ইম্প্যাক্ট আমাদের কাছে পড়বে। যেহেতু দাম বেড়ে যাবে, সুতরাং তারা এখন যে পরিমাণ আসলে পণ্য আসলে ভোগ করছে, তার চেয়ে তুলনামূলক কমিয়ে দিবে, খুব স্বাভাবিকভাবে সেটাই সব জায়গাতে ইম্প্যাক্ট পড়বে। আমি আসবো আবার আপনার কাছে, আজাদ ভাই আপনার কাছে আসতে চাই। বাংলাদেশি পণ্যের উপর যখন আমরা শুনলাম যে এই শুল্ক আরোপ হতে যাচ্ছে, গেল এপ্রিলের 2 তারিখে সম্ভবত আমরা জানতে পারি বিষয়টি। এটা জানার পর থেকে তো বাংলাদেশ সরকার এটি নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। তো 3 মাসের মতো আমরা সময় পেয়েছি আজাদ ভাই এটি নিয়ে আলাপ করার জন্য। এই সময়ের মধ্যে রফতানিতে দেখা যাচ্ছে আমাদের যে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, তারা ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে, এবং তারা অ্যাডভান্স লেভেলও বলা যায় আসলে আমাদের যে 35 যদি ধরি আমরা, সেক্ষেত্রে 15 কম, তারা 20-এ চুক্তি করেছে, 20% ট্যারিফে চুক্তি করে ফেলেছে। প্রশ্নটা হচ্ছে আজাদ ভাই যে আমরা কেন এর মধ্যে চুক্তিটা করতে পারলাম না, দর কষাকষিতে পিছিয়ে পড়ার কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে ভিয়েতনামের সাথে আমাদেরকে মেলালে হবে না। তার একটা বড় কারণ হচ্ছে যে ভিয়েতনামের ইকোনমিটাই এক্সপোর্ট ড্রাইভেন। তাদের আমেরিকার সাথে ট্রেড সারপ্লাস আছে $127 বিলিয়ন মতো। সো তারা অনেক কিছু ছাড় দিতে পারে। তাদের জন্য আমেরিকার মার্কেট যদি বন্ধ হয়ে যায় বা আমেরিকার মার্কেট যদি সংকুচিত হয়ে যায়, তাদের জন্য তাদের অর্থনীতি ধসে পড়বে রীতিমতো। সো তাদের অন্য কোনো উপায় ছিল না আর ছাড় দিয়ে
যে কোনোভাবে হোক তাদের এই চুক্তিটা করার ভিন্ন তাদের আর কোনো উপায় ছিল না। ভিয়েতনাম খুব অল্প কয়েকটা কান্ট্রি যাদের জিডিপিতে আপনার এক্সপোর্টটাই সারপ্লাস ইম্পোর্টের চেয়ে, এবং শুধু গার্মেন্টস না, তাদের আরও অন্য অনেক পণ্য আছে যেগুলো আমেরিকাতে রপ্তানি হয়। আর আমাদের ক্ষেত্রে আমেরিকাতে আমাদের বাজার হচ্ছে মাত্র 8 বিলিয়ন, আর আমাদের টোটাল এক্সপোর্টটা ভিয়েতনামের 5/1 নয়, 48 বিলিয়ন ডলারের মতো। সো আমরা যখন এই ধরনের ট্রেড নেগোসিয়েশনে যাব, তখন ভিয়েতনাম ছাড়াও আমরা অন্য বাজারগুলোর কথাও আমাদেরকে ভাবতে হবে। কারণ আমেরিকাকে ভিয়েতনাম যেভাবে ছাড় দিয়ে তাদের চুক্তিটা করে ফেলেছে, বাংলাদেশ যদি একইভাবে করতে যায় তাহলে বাংলাদেশের অন্য মার্কেটে এইগুলোর ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকে। একই ধরনের ছাড় অন্যরাও দাবি করতে পারে, যেটা বাংলাদেশের ইকোনমি হয়তো সাস্টেন করতে পারবে না। এই জন্য বাংলাদেশ এই নেগোসিয়েশনটা খুব কেয়ারফুলি বাংলাদেশকে করতে হচ্ছে, এবং সেই কারণেই আপনি দেখবেন বাংলাদেশের হয়তো বা কিছুটা সময় লাগছে। কিন্তু এমন না যে বাংলাদেশ একেবারে বসে আছে হাত পা গুটিয়ে। এক্ষেত্রে যারা স্টেক হোল্ডার আছে অলরেডি ইনফর্মালি তাদের অনেকেরই মতামত নেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে প্রথম দফায় একটা আলোচনা হয়েছে আমরা, এবং 26শে জুন একটা প্রেস রিলিজের মাধ্যমে আমরা কিন্তু জানিয়েছিও যে সেই আলোচনায় সন্তোষজনক অগ্রগতি আছে। যদি কোনো অগ্রগতি না থাকতো তাহলে কিন্তু আমরা সেটা আসলে নিজে থেকেই গণমাধ্যমকে জানাতাম না যে এইখানে অগ্রগতি আছে। একটা অগ্রগতি আছে দেখে আমরা জানিয়েছি, এবং এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা কিন্তু এখনও চলমান। আপনি জানেন যে আজকে রাতেও এই আলোচনাটা হবে, শুরু হয়ে গেছে, আগামীকালকেও আবার হবে দ্বিতীয় দফায় যে আলোচনা। এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি, উনি স্বয়ং আমাদের এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই নতুন যে শুল্কটা আরোপ করা হয়েছে বা বলা হয়েছে যে অগস্টের 1 তারিখে যেটা কার্যকর হবে, আমাদের সরকার খুবই কনফিডেন্ট যে তার আগেই আমরা একটা বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারবো বলে মনে করছি। ডক্টর খন্দকার গোলাপ বলছেন, আশা করছেন আজাদ মজুমদার যে পৌঁছাতে পারবো, আপনি কতটা আশা দেখেন? মানে 3 মাসের আলাপ আলোচনায় আমরা কতটুকু সুবিধা করতে পারলাম আপনার দৃষ্টিতে? ট্যারিফ শুরুতে ছিল 37-এর মতো বলা হচ্ছিল, 37%, সেটি কমে আমরা দেখলাম 3 মাসের মাথায় যখন এই যে নতুন চিঠিটি যখন ট্রাম্প দিলেন সেটিতে 35, মানে 2% পর্যন্ত আমরা কমেছে আর কি। তো আমাদের তো আলাপ আলোচনার জন্য আগে 3 সপ্তাহ হাতে সময় রয়েছে, যদি আমরা আগস্টের 1 তারিখ ধরি। যদি এই সময় পরিস্থিতি কতটা অনুকূলে বা বাংলাদেশের পক্ষে নমনীয় করে আনা সম্ভব বলে আপনি মনে করেন? মানে ট্রাম্প যে চিঠি দিলেন 35% উল্লেখ করে, এটিও কি আমাদের নেগোসিয়েশনের জায়গায় এক ধরনের চাপ তৈরি করবে বলে মনে হয় কিনা? আমি আসলে প্রথমত ট্রাম্পের চিঠির ভাষাটি দেখছিলাম, পড়ছিলাম, মানে একেবারে পুরোদস্তুর কি বলা যেতে পারে, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝেন না এরকম একটি চিঠি। খুব ভদ্র ভাষায় আপনাকে ওই যে বলেন না যে মানে আপনার উপরে প্রেশার চালানো সেভাবে, এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে হ্যাঁ উনি কী চান। তো আমি সেটিকে উল্লেখ করেই আমি আসলে আমেরিকান হ্যাটটা যদি আমি পড়ি, অর্থাৎ আমি যদি আমেরিকান হতাম মানে নেগোশিয়েটার, তাহলে আসলে বাংলাদেশের কাছ থেকে কিভাবে দেখতাম। আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও একেবারে অ্যাকর্ডিং টু দ্য বুক রয়েছে, অর্থাৎ তারা যেভাবে ডেফিসিটের হিসেবটা তারা দেখতে চেয়েছে এবং যেভাবে ডেফিসিটকে বেস করে তারা ট্যারিফের ক্যালকুলেশন করতে চেয়েছে সেভাবেই তারা এখনও করছে, এবং তাদের এখনও মূলনীতি হচ্ছে তাদের সাথে যে সমস্ত দেশ বাণিজ্য ঘাটতি কমাতে পারবে এবং সেই বাণিজ্য ঘাটতি কমানোর হিসেবটুকু করেই তারা ডিউটি কমানোর হিসেব করছে। মনে করেন না যে ভিয়েতনামে 20% এমনি এসছে, এটা তারা যেগুলো ছাড় দিয়েছে সেগুলোকে তারা বিবেচনায় নিয়েছে, নিয়ে করেই দেখেছে যে এর ফলে ডেফিসিট কত দাঁড়াবে, 2 দিয়ে ভাগ করলে সেটা কত দাঁড়াবে সেটা। এবং আমাদের এই যে আলোচনা করে যতটুকু তারা ওটা বুঝতে পেরেছে বাংলাদেশ যা দিয়েছে তাতে আসলে 2%-এর বেশি কমছে না। তার কারণ আছে, দেখুন বাংলাদেশ অধিকাংশ যে সমস্ত পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এগুলোর প্রায় সবগুলো পণ্যে অলরেডি 0 শুল্ক অথবা 2-3% শুল্ক। এখন আপনি ওই জায়গায় 0 শুল্ক ছাড়, ওখানে শুল্ক ছাড় দিলেও আমেরিকান, আমি যদি আমেরিকান হই আমি নিশ্চিত হব না যে আমার দেশ থেকে সবাই পণ্য নেবে, কেননা এটার উপর শুল্ক এমনি কম 2-3%। কিন্তু যখন এটা এক ধরনের ইলেকট্রনিক্স গুডস হয় যেটা কিনা ভিয়েতনাম রপ্তানি করে, বা এটা যদিও এটা যখন অন্যান্য পণ্য হয়, তখন যদি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই জায়গাতে ছাড় পায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট সেখানে অনেক বেশি বাড়বে সেটা মার্কিন ভিয়েতনামের বাজারে, এবং তাতে করে তার রপ্তানি বাড়লে তার ডেফিসিট কমবে। সেইভাবে সে সেখানে সেটা দেখেছে। ঠিক উল্টোভাবে ভিয়েতনামের পণ্য যদি মার্কিন বাজারে যায়
এবং সেখানে গিয়ে সে যদি সীমিত শুল্কে যদি সেখানে সে রপ্তানি করতে পারে তাহলে সে ডেফিসিট করে সেখানে তার ডেফিসিটটা কমবে, এভাবে সে বিবেচনায় রেখেছে। আমি একটা হিসেব করে দেখলাম যে আমাদের শুল্ক যদি এখন 35 আছে, এটা যদি 24-এ আসতে হয় তাহলে আমাদের দ্বিগুণ আমদানি করতে হবে এই আমেরিকার কাছ থেকে। অর্থাৎ এখন 2.2 করি, এটা যদি 4.4 করি তাহলে আমি হিসেব করে দেখছি যদি আমার এক্সপোর্ট এটাই থাকে তাহলে আমার ডিউটি কমে 24-এ আসে। আবার ডিউটি অন্যভাবেও আপনি আর অন্যভাবে বাণিজ্য ঘাটতি কমিয়েও ডিউটি কমাতে পারেন। অর্থাৎ আমার রপ্তানি যদি অর্ধেক হয়ে যায় এবং আমেরিকার আমদানি যদি এটুকুই থাকে তাহলেও কিন্তু 20% নেমে আসে, 21% নেমে আসে। অর্থাৎ এমন একটা ক্যালকুলেশন তারা রাখছে, সেটি তো আমাদের জন্য চাপ তৈরি, অবশ্যই সেটা আমাদের ফলে আমাদেরকে সেই জায়গাটিকে মাথায় রেখে আসলে এগুতে হবে। এখন সমস্যা হচ্ছে আমাদের প্রোডাক্ট বাস্কেটটা এমন যে আপনি এই জায়গায় আমেরিকা থেকে অনেক আমদানি করতে চান এরকম পণ্য কিন্তু খুব বেশি নেই আমেরিকার হাতে, যেখানে আমি আনতে পারি সয়াবিন, আমি তুলা আনতে পারি, আমি মেডিসিন আনতে পারি, আমি স্ক্র্যাপ জাতীয় জিনিসগুলো আনতে পারি, আর আমি এলএনজি আনতে। এখন আমরা শুনছি যে বোয়িং উড়োজাহাজও আনা হবে, এরকম কথা। না, বোয়িং খবরদার আমি আবার বলছি যে ওইদিকে যেন খবরদার আমরা না তাকাই। যে কটা বোয়িং আছে এই কটা চালিয়ে আমি লাভ করতে পারছি না, এর অধিকাংশ রুটগুলাই লস মেকিং। এবং তার ভিতরে কয়েকটা আবার কিনেছিলাম আমরা, একটা মনে হয় কেনা হয়েছিল যে প্যাসেঞ্জারের জন্য, সেটাকে কনভার্ট করে আবার কার্গো করা হয়েছে, কেননা ওই পরিমাণ যাত্রী পাওয়া যাচ্ছে না। এরকম একটা ঘটনা আগের সরকার, এই সরকারের সমস্যা না, আগের সরকারের সময় এরকম করা হয়েছে। সুতরাং নতুন করে আর বোয়িং কেনার মতো জায়গাতে যাওয়ার মতো দুঃসাহস না দেখানো দরকার, কিন্তু আমাদের এটার ভিতরেই দেখানো দরকার যে আমি এখানে তাহলে কি করতে পারি। করার ভিতরে যেটা হতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমরা কি তাহলে আমদানি বাড়াবো, এখন তাহলে আমি আমদানি কিসে বাড়াবো? এখন আমদানি বাড়ানোর ক্ষেত্রে আপনি সয়াবিন আমদানি বাড়াতে পারেন, কারণ আমরা ওভারঅল সারা বছরে আমাদের $890 মিলিয়ন মতো সয়াবিন লাগে, এবং সেখানে আমরা আমেরিকা থেকে আমরা $360 মিলিয়ন মতো আমরা আমদানি করি। তাহলে সয়াবিনটা যদি আমি আমদানি বাড়াতে পারি, ঠিক একইভাবে কটনের আমদানি যদি আমি বাড়াতে পারি, এখন যদি আমদানি বাড়াতে পারি বললেই কিন্তু আমাদের ব্যবসায়ীরা আনবেন না ওখান থেকে। তার কারণ হচ্ছে তাতে কম দামে কটন পাচ্ছেন ওনারা পাকিস্তান থেকে অথবা উজবেকিস্তান থেকে অথবা অন্য মার্কেট থেকে, তারা কম দামে কটন আনছেন, ইন্ডিয়া থেকে আনছেন কম, তাহলে কেন ইউএসএরটা আনবেন? সেই জায়গাটাই আমি আবার ডেভিস অ্যাডভোকেট হচ্ছি। ডেভিস অ্যাডভোকেট এরকম, যদি আসলে আমেরিকান পণ্য আদতে আমদানি করতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক বাড়িয়ে দিয়ে আমেরিকার জন্য শুল্ক কমিয়ে দেওয়া। আপনি কি ধরতে পেরেছেন জিনিসটা? অর্থাৎ ওই ধরনের পণ্যে এখন অনেক কম শুল্ক রয়েছে, কিন্তু আর্টিফিশিয়ালি সরকারকে ওই পণ্যগুলো অন্য যে কোনো ওভারঅল এটাকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে আমেরিকার সাথে বায়োল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন করে ওগুলোকে শূন্য শুল্ক করতে হবে। তাহলে দেখা যাবে আমদানিকারকরা বা বায়াররা তখন বলবে যে হ্যাঁ কম দামের জন্য ওটা নিয়ে উৎসাহিত হবে। কিন্তু এতে করে কি ডব্লিউটিওর মানে কোনো ধরনের রুলস কি ভায়োলেট? না, ডব্লিউটিও রুলস ভঙ্গ হবে না, আমি এটা চাই না। আমি এর পরে আসছি যে এটা আমি এখন বাধ্য হয়ে মেনে নিচ্ছি, কারণ এটা আমাকে গলাধকরণ করতে হচ্ছে। ডব্লিউটিওতে আমি এরকম পরিস্থিতি হলে আমি ডব্লিউটিওতে আসলে আমি এই লস্যুট করতাম আমেরিকার বিরুদ্ধে, যেহেতু ডব্লিউটিওর এখন ডিসপিউট সেটেলমেন্ট বডি ইনএফেক্টিভ, ফাংশনাল না অ্যাপিলেট বডি, যেটা এই যে ইন্ডিয়া গিয়েছে সেখানে তার কেস নিয়ে। আসলে এই ধরনের সিচুয়েশনে আমাদের মতো দেশের নিরুপায় অবস্থা, আমাদের দেশে তো আসলে ডব্লিউটি থেকে কেস স্যুট করা দরকার, কিন্তু তা না করে আমরা এখানে আবার উল্টো যাচ্ছি যে কিভাবে এখান থেকে আমরা বেরোতে পারি। তো বেরোতে পারার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো বায়োল্যাটারাল আপনি একটা ট্রেড এগ্রিমেন্ট করতে পারেন। মঞ্চ ভাই, বুঝতে পারছি 3 সপ্তাহে কি চিঠি সম্ভব বলে মনে করেন? মানে আমাদের হাতে তো 3 সপ্তাহ সময় রয়েছে আলাপ আলোচনার জন্য, যদি আগস্টকে আমরা ধরি, আগামী মাসকে যদি ধরি। সম্ভব, আসলে সম্ভব। আমার ধারণা এটা করবার জন্য খুব বড় রকমের কোনো প্রয়োজন নাই, চেঞ্জ করার প্রয়োজন নাই, কিন্তু এমন ধরনের পণ্যে হাত দেওয়া উচিত না যেটাতে আমার অন্য দেশ থেকে আমি বৃহৎ আকারে আনি, যেখানে আমি বাল্ক স্কেলে আমেরিকান ইম্পোর্টটা করি, যাতে কিনা অন্য দেশের ইন্টারেস্টটা কম ক্ষতিগ্রস্ত হয়, সে ধরনের পণ্যের উপরে আমার মনে হয় যে সেটি আর করা যায়। কিন্তু আবারও বলছি যে এটা ডব্লিউটিও প্রিন্সিপালের আসলে পুরোপুরি সাযুজ্যপূর্ণ অবস্থান নেই, কিন্তু আপনার যেহেতু একটা বড় রপ্তানির বাজার আছে, আপনি চান যে সেটা ধরে থাকুক, ডিউটিটা যাতে কমে যায়, আমদানি বাড়িয়ে। আবার বলছি, এটা কিন্তু রপ্তানির সাথে এর কোনোই সম্পর্ক নেই। আমরা রপ্তানি আলোচনা করছি, আমেরিকার দৃষ্টিতে পুরোটাই হচ্ছে তার আমদানি কিভাবে বাড়বে।
সেই জায়গায় তারা কাজ সেই জায়গায় করছে। তারা আমাদের বিরতির সময় হচ্ছে, তার আগে একটু প্রশ্ন রেখে যেতে চাই আসিফ আশরাফ, সেটি হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক নিয়ে যে আলাপ আলোচনা হলো, আমাদের বৈঠক হচ্ছে এখনো, সেখানে প্রাইভেট সেক্টর যারা রয়েছেন, আপনারা যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন বা এই খাতে যারা এক্সপার্ট রয়েছেন, তাদেরকে মানে ইনভলভ করা হয়েছে কিনা বা কতটা, বা সেটা জরুরি বলে মনে করেন কিনা, পরামর্শ নেওয়া হয়েছে কিনা, সেটি জানবো একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে ট্রাম্প শুল্ক নিয়ে আমরা আলাপ করছি। আসিফ আশরাফ, মানে বিষয়টি তো আমরা যেটি বুঝলাম, বাণিজ্য ঘাটতির বিষয়টি তো আসলে আমদানি রফতানির, ব্যবসায়ীদের আসলে এখানে অনেক ব্যাপার রয়েছে যে বাণিজ্য ঘাটতি কমাতে চাইলেও ব্যবসায়ীদেরকেই আমদানি বাড়াতে হবে অনেক ক্ষেত্রে, আবার রপ্তানি যদি আমরা আসলে বাড়াতে চাই সেটিও ব্যবসায়ীদের উপরে। মানে এই যে যখন আমরা আমেরিকার সাথে যখন আমরা আলাপ আলোচনায় বসলাম, তখন এই শুল্ক ইস্যুতে ট্রেড বডি, বাংলাদেশের ট্রেড বডি কতটুকু ইনভলভ ছিল, আপনাদের পরামর্শ সহায়তা কতটুকু নেওয়া হয়েছে? যখন এই ক্রাইসিসটা দেখা দিয়েছে তখন আমি আসলে বিজেএমইতে ছিলাম। তো আমাদেরকে আসলে ওইভাবে করে ডাকা হয়নি খুব একটা। আমরা নানান সময়ে ইনভলভ হতে চেয়েছি, হয়তো পিসমিল বেসিসে হয়েছে, কিন্তু সাধারণত যখন এরকম একটা রিপ্রেজেন্টেশন যায় তখন এই স্পেশালি আরএমজির দুটো বড় বড় আছে, বিজিএমই এবং বিকেএমইএ, এদের একটা রিপ্রেজেন্টেশন থাকলে মনে হয় ভালো হতো। কারণ অনেক কিছুই আছে যেটা এই নেগোসিয়েশনে হয়তো ইনস্ট্যান্ট অ্যাক্ট করতে হবে, সেগুলো তো যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইন্ডাস্ট্রি প্লেয়ার যারা আছেন, তারাই সবচেয়ে ভালো বোঝেন একটা। দ্বিতীয় হচ্ছে সামগ্রিকভাবে আমি বলবো, খালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আমার মনে হয় ইকোনমিস্টও থাকা উচিত ছিল, মানে যারা ভালো লবিং করতে পারে তাদেরকেও নিয়ে যাওয়া উচিত ছিল। একটা ফুল ফ্লেজেড একটা টিম থাকা উচিত ছিল, কারণ এটা আমাদের অর্থনৈতিক চাকা। হ্যাঁ, এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটাতে আসলে আমরা একটু শঙ্কিত। আমরা আমাদের ধারণা ছিল যে, আমাদেরকে বলা হয়েছিল, আমরা যখন জানতে চেয়েছি তখন বলা হয়েছিল, এবং বললেন যে আমরা গণমাধ্যমে এসেছিল যে 26 তারিখে সম্ভবত যে একটা ভালো একটা প্রোগ্রেস হচ্ছে, তো আমরাও সেটার উপর বসেছিলাম আসলে। আনফর্চুনেটলি গতকালকের ব্যাপারটা, যেমন আমরা গত পরশুদিনও জানতাম যে 9 তারিখে মিটিং হবে, 9 তারিখে মিটিং ঠিক আছে, কিন্তু মধ্যে দিয়ে চিঠিটা যে চলে আসবে এটা আসলে আমাদের আনএক্সপেক্টেড ছিল, এটা অপ্রত্যাশিত ছিল বিষয়টা। আজাদ ভাই, আপনার কাছে আসতে চাই, মানে ব্যবসায়ী প্রতিনিধি দল বা ইকোনমিস্ট যারা, এক্সপার্ট যারা, তাদেরকে মানে এই টিমে ইগনোর করার মানে কারণটা কি? আমরা তো দেখেছি যে ইন্দোনেশিয়া যখন আসলে নেগোসিয়েশনে বসলো আমেরিকার সাথে এই শুল্ক ইস্যুতে, তখন কিন্তু তারা তাদের যে বাণিজ্য প্রতিনিধি দল তারা কিন্তু তাদের টিমে সেই বাণিজ্য প্রতিনিধি দলকে রেখেছে। আমরা কেন যুক্ত করলাম না এক্সপার্ট? প্রথমত আপনি তো নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ইগনোর করেছে বা আমরা যুক্ত হইনি। যুক্ত হওয়ার অনেক ধরন আছে, ইনফরমালি যুক্ত হয়েছে। আর আপনি এই যে ট্রেড নেগোসিয়েশন, এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, সব দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে। যেহেতু আমার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, তো আমি তো এটাকে রেসপেক্ট করতে হবে, এবং রেসপেক্ট করার ক্ষেত্রে আমি কোন প্রক্রিয়া আগাবো সেটা তো আসলে ডিসক্লোজ করার কোনো সুযোগ নেই। তো যে কারণে বাংলাদেশের এই ট্রেড নেগোসিয়েশনটা খুব সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। এবং কিন্তু এই নেগোসিয়েশনটা যে চলছে সেটা টাইম টু টাইম সবাইকে ইনফর্ম করা হয়েছে। যারা স্টেক হোল্ডার তাদের তো মতামত দিতে কোনো বাধা ছিল না, মতামত তো আমরা সবাই দিতে পারতাম, কিন্তু নেগোসিয়েশনে তাদেরকে পার্ট করতে গেলে তো আমার অনেক সময় এই নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট সেটাকেও কম্প্রোমাইজ করতে হয়। তো সেগুলো সব কিছু বিবেচনা নিয়েই সরকার কাজ করেছে, এবং যেখানে প্রয়োজন মনে করেছে সেখানে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে সবার মতামত নিয়ে তারপরেই সেই নেগোসিয়েশনটা সরকার চালু রেখেছে। এবং আপনারা বলেছেন যে 26 তারিখে একটা প্রোগ্রেস এসেছে, তারপরে সবাই এক্সপেক্ট করেছিল যে এর মধ্যে হয়তো বা ডিলটা হয়ে যাবে, কিন্তু আপনি দেখেন যে 26 জুনের পরে কিন্তু মাত্র ওয়ার্কিং ডে গিয়েছে 60টা। এরকম একটা ট্রেড এগ্রিমেন্ট যেখানে আমার দেশের অনেক পুরো ইকোনমিটাই জড়িত, এবং শুধু তা না, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট চাইলে কিন্তু অনেক কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিতে পারে, অ্যাকসেপ্ট করে নিয়ে একটা আপনার এই পপুলিস্ট একটা এগ্রিমেন্ট করে দিতে পারে। আমি এগ্রিমেন্ট করে দিলাম, আমরা, আপনিও খুশি থাকলেন, সবাই খুশি থাকলো, কিন্তু ইন দ্য লং রান আমার ইকোনমি যদি সাফার করে, আমার যে পরবর্তী যে সরকার আসবে তার পলিসি যদি অ্যাফেক্টেড হয়, তাহলে তো এটা পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টকে সবাই দায়ী করবে যে তারা দেশের জন্য একটা অসম একটা বাণিজ্য চুক্তি করে গিয়েছে আমেরিকার সাথে। তো এই সবগুলো অ্যাসপেক্টকে মাথায় রেখেই সরকারকে এই নেগোসিয়েশনটা করতে হচ্ছে, এবং সেখানে আমরা তো কনফিডেন্ট এখন পর্যন্ত যে আমরা এই নেগোসিয়েশনটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো এবং একটা উইন উইন সিচুয়েশনে পৌঁছাতে পারবো। জি, মজ্জেম ভাই, মানে প্রাইভেট সেক্টর, আপনারা যারা এক্সপার্ট এই খাতের, যুক্ত থাকা কি দরকার ছিল, নাকি গভর্নমেন্ট যারা রয়েছেন, সরকারের প্রতিনিধি দল যারা আলাপ আলোচনা করছেন, তারাই যথেষ্ট আসলে এই আলোচনা সফলভাবে সাকসেসফুলভাবে শেষ করার জন্য?
সাধারণত যেটা হয়ে থাকে যে কোনো ধরনের বাণিজ্য নেগোসিয়েশন আমরা তো WTO এর ক্ষেত্রে দেখতাম আগে যে ব্যবসায়ী গোষ্ঠীকে ইনভলভ করা হতো, প্রতিনিধিরা থাকতেন, কিন্তু তো আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জিনিস একটু চোখে পড়েছে। প্রথমত হলো যে এই ধরনের নেগোসিয়েশনে নন ডিসক্লোজার ইস্যুটা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা করা হয় সরকারের এন্টুরেজের সাথে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রতিনিধিদেরকে নিয়ে যাওয়া হয় যাতে যে কোনো সময় কুইক আলোচনা তাদের কাছে ফিডব্যাক নেওয়া যায়। আমি জানি না যে এন্টুরেজে ছিল, যতদূর জানলাম বাণিজ্য সচিব পরে গিয়ে জয়েন করেছেন, প্রথমত নিরাপত্তা উপদেষ্টা, পরে বাণিজ্য উপদেষ্টা গেলেন। এই জায়গায় আমি ঠিক জানি না যে সরকার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আমি যদি বাণিজ্য সংক্রান্ত নেগোসিয়েশনে শুধুমাত্র তার US কানেকশনের ব্যাপারটাই কারণে কি তাকে প্রাধিকার দেওয়া, আদারওয়াইজ আগের ট্রেড নেগোসিয়েশনগুলোতে দেখা গিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকতেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতেন এবং তার সঙ্গে বাণিজ্য মন্ত্রী থাকতেন এবং তারা মিলে করতেন। এবার আমি দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই অর্থের কোনো দৃশ্যমান উপস্থিতি দেখলাম না, সেই জায়গায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দেখলাম। তো সেটা একটা নতুন বিষয়। এবং আরেকটা যেটা বলছিলাম যে এন্টুরিজে যারা এদের থাকার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তারপরেও যেটা হয় যে মিডিয়ার আপনারা তো আর বসেছিলেন না, আপনারাও ভিতর থেকে তথ্য উপাত্ত নিয়ে আসছিলেন এবং তার দু একটা রিপোর্ট একটু দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে কি কি জিনিস ওখানে আছে। যেমন বলা এরকম ছিল নাকি যে আমেরিকাকে যে সমস্ত পণ্যের শূন্য শুল্ক দেওয়া হবে সেগুলো অন্য কোনো কান্ট্রিকে দেওয়া যাবে না, এরকম বিষয়টা। তো এটা আসলে অনেকটা প্রেফারেন্সিয়াল বা FTA যেটা সেই চুক্তির সাথে সাযুজ্যপূর্ণ, যে আপনি এই দেশকে শূন্য শুল্ক দিলে অন্য কোনো শূন্য শুল্ক দিতে পারবেন না। তো সেটাও একটা ওয়ে হতে পারে, কিন্তু আবারও বলছি যে এটা যেন ইউনিল্যাটারালি একটা দেশের সাথে কিছু প্রোডাক্টের জন্য এভাবে যেন না হয় এবং এটা যেন একটা চুক্তির ভিতরে হয়। তো চুক্তিটার মধ্যে যেটা একটু আগে আসলো যে আমরা এমন কিছু একটা করে ফেললাম না যেটা অসম কোনো একটা চুক্তি যেন না সৃষ্টি হয়। এবং সেজন্য বলছিলাম যেটার ভিতরে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রকিউরমেন্ট এই তিনটার সম্পর্কিত বিষয় রয়েছে, এগুলোকে সম্পর্কিত করেও কিন্তু দুটো দেশ একটি চুক্তি করতে পারে এবং সেই চুক্তির ভিতরে আপনি একটি দেশের জন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রাখতে পারেন। যেমন আমেরিকার জন্য কিছু নির্দিষ্ট মূল্য যদি শূন্য শুল্ক দেন এবং ওগুলোর এভারেজ শুল্ক যদি হাই হয় এবং আমেরিকা প্রকারান্তরে যদি বাংলাদেশের মেজর পণ্যগুলোকে, আমি যদি 61, 62 যেগুলো আমাদের মেজর পণ্য, আমাদের দেখলাম যে টপ 50-র ভিতরে 44টাই হচ্ছে আমার গার্মেন্টস পণ্য আর 6টা হচ্ছে নন গার্মেন্টস পণ্য, তাও আবার পার্শিয়ালি সেগুলো গার্মেন্টস রিলেটেড। সুতরাং এই যে মূল পণ্যগুলো এগুলো যদি আমি শূন্য শুল্কে পাই তাহলেও কিন্তু আমার টোটাল রপ্তানির প্রায় 85-95% আসলে এখানেই কাভার হয়ে যায়। সুতরাং এরকমভাবে একটা চুক্তি হতে পারে উভয় দেশের ভিতরে, কিন্তু তারপরে আমি বলবো যে এ ধরনের চুক্তি এ ধরনের আলোচনার ক্ষেত্রে অবশ্যই উচিত ছিল যে বিভিন্ন গোষ্ঠীকে সাথে নিয়ে যাওয়া। কিন্তু এটাও ঠিক, আমি শিওর যে হয়তো ওভার ফোনে কথা হয়েছে অথবা তাদের বাইল্যাটারালি হয়তো কথাবার্তা হয়েছে, কিন্তু যেটা হয় যে এরা এত বিশাল টিম নিয়ে ওরা বসে এবং ওদের পিছনে যে ধরনের এক্সারসাইজ করবার মতো টিম থাকে, তাতে আমাদেরও আসলে অন্তত আমাদের সামর্থ্য অনুযায়ী ওরকম একটা টেকনিক্যাল টিম সাথে গেলে সরকারেরই আসলে উপকার। হ্যাঁ, না, আজাদ ভাই বলছিলেন যে এটা আমি নিশ্চিত করে বলতে পারি কিনা, সেটি BGMA এর সভাপতি তিনিও বলছিলেন যে আসলে তিনিও জানেন না আসলে যে কি বিষয় নিয়ে। তিনিও বলছিলেন যে তাকেও আসলে কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো রেসপন্স বা জানতে চাওয়া বা ইনভলভ করার এই বিষয়টি করা হয় না। আজাদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই আবার, সেটি হচ্ছে আমরা তো বুঝতে পারছি যে ট্রাম্প শুল্ক কমাবেন, তার চিঠির যে ভাষা, কমাবেন যদি বাণিজ্য ঘাটতিটা কমে, এটাই তো বাণিজ্য ঘাটতি যে কোনো উপায়ে কমাতে চান ট্রাম্প। এখন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য কি সুনির্দিষ্ট প্রস্তাবনা কি আমরা দিয়েছিলাম গেল 3 মাসে? এটি তো দেওয়ার দরকার ছিল। অনেকে যেমন বিচ্ছিন্নভাবে অনেক কথা শুনছে, অনেকে বলছেন যে তুলা আমদানি বাড়াতে হবে, LNG আমদানি বাড়াতে হবে, স্টিল আমদানি বাড়াতে হবে। আর বাণিজ্য সচিবের কাছ থেকে আমরা শুনলাম যখন তিনি গেলেন তার আগে যে বোয়িং উড়োজাহাজ আমরা কিনে ফেলবো, গম, সয়াবিন, ফুড ড্রিঙ্ক কিনতে আমরা যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেবে, প্রাধান্য দিব। এই বিষয়গুলো কি গোছানো আকারে প্রস্তাব কি দেওয়া হয়েছিল নাকি এখনো ভাবনার জায়গায় রয়ে গেছে বিষয়টা? আমার মনে হয় যে এই যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টা এই চুক্তির সাথে এমনভাবে রিলেট করা হচ্ছে, মনে হচ্ছে যে এইটা একটা একমাত্র প্রিকন্ডিশন। এটা আসলে ওভারলি পাবলিসাইজড, এটা কোনো প্রিকন্ডিশন না। আমরা আজকেও আপনার এখানে আসার আগে এই আলোচনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলে নাই যে আমেরিকা এরকম কোনো শর্ত জুড়ে দিয়েছে যে আপনাকে বাণিজ্য ঘাটতিটা আপনি যদি কমিয়ে আনেন বা আপনি যদি আমদানি বাড়িয়ে দেন তাহলেই আপনার এই ট্যারিফটা কমে যাবে, এরকম কোনো প্রতিশ্রুতিও কিন্তু তারা দেয় নাই। এখানে মূলত আলোচনাটা হচ্ছে পলিসিগত বিষয়ে, আপনি কি পলিসিটা নেবেন তার উপর নির্ভর করবে আপনি আসলে কি পরিমাণ
শুল্ক ছাড়টা পাবেন। আপনি এখন বললেন আমি বাণিজ্য ঘাটতি কমাবো, আগামীকালকে গিয়েই তো আপনি আমদানিটা শুরু করে দিতে পারবেন না, পারবো। তো আপনি আমদানি বাড়ানোর কথা বললেন, বলে শুল্ক ছাড় নিলেন, পরবর্তীতে আপনার দেখা গেলো যে আপনি আপনার প্রতিশ্রুতি রাখলেন না, তখন আবার নতুন করে আপনাকে শুল্ক আরোপ করবে। এরকম পরিস্থিতি যাতে না হয় তাদের দিক থেকে যতটুকু বুঝেছি তারা দেখতে চেয়েছে যে বাংলাদেশ পলিসিগতভাবে তাদেরকে কি ডিসিশনটা দেয়, বাংলাদেশ এই ক্ষেত্রে কী ধরনের বাণিজ্যিক পলিসিটা গ্রহণ করে, এবং সেক্ষেত্রে তার উপর নির্ভর করবে বাংলাদেশের পলিসিটাকে তারা অ্যানালাইসিস করে, যেটা ডক্টর মোয়াজ্জেম একটু আগে খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন যে আসলে তারা ক্যালকুলেশন করবে কি কতটুকু আমদানি বাড়বে, কতটুকু রপ্তানি বাড়বে। এই ক্যালকুলেশনটা মূলত নির্ভর করবে হচ্ছে আপনার কি পলিসিটা আপনি নেবেন এই পলিসিটির উপর। এবং আমি মনে করি যে এই পলিসিটা গ্রহণ করার জন্য আমাদের সরকারে এই যারা উপযুক্ত ব্যক্তি আছেন তারা যথেষ্ট দক্ষ, এবং তারা এটা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। আর এই নেগোসিয়েশনের পার্টটা পুরোটা যে আমেরিকাতে বসে হচ্ছে তা না, কিছু নেগোসিয়েশনের পার্ট তো ঢাকাতেও হচ্ছে। আমেরিকান দূতাবাসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। তারা অনেকগুলো আসলে ডোজিয়ার দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন আমাদের কর্তৃপক্ষকে, সেগুলো আমাদের বিভিন্ন পর্যায়ে সরকারি পর্যায়ে সেগুলো আলোচনা করে পর্যালোচনা করে দেখা হচ্ছে যে তারা যে ডোজিয়ারগুলো দিয়েছেন এগুলোর মধ্যে এমন কোনো কিছু আছে কিনা যেগুলো বাংলাদেশ যদি এগ্রি করে পরবর্তীতে বাংলাদেশের জন্য সাফারিংসের কারণ হতে পারে। সো এগুলো চিন্তা ভাবনার বিষয় আছে, কারণ আমাদের অর্থনীতিটা আমি আগেও বলেছি যে আমাদের পুরোটাই আমরা আমেরিকার উপর রপ্তানির উপর নির্ভরশীল না, যেরকমটা ভিয়েতনাম নির্ভরশীল। সো আমাকে ভিয়েতনামের রীতি অনুসরণ করে ভিয়েতনামের পদ্ধতিতেই চুক্তি করতে হবে এরকম কোনো বিষয়টা নেই। সো আমরা আমাদের মতো করে আমাদের যেভাবে চুক্তিটা করলে আমাদের ইন্টারেস্টটা, আমাদের বিজনেস ইন্টারেস্ট, আমাদের ইকোনমিক ইন্টারেস্ট, আমাদের ওভারঅল আমাদের দেশের ইন্টারেস্টটা কীভাবে প্রোটেক্ট করা যায় সেটা নিয়ে কাজ করা হচ্ছে। সেটা নিয়ে এই কারণেই নেগোসিয়েশনটা লেন্দি হচ্ছে। এবং তবে আমরা বিশ্বাস করি যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা যে নির্ধারিত যে সময়টুকু দেওয়া হয়েছে তার আগেই এই নেগোসিয়েশনটা শেষ হবে এবং উইল গেট এ বেটার ডিল। সেই প্রত্যাশা আমাদেরও রয়েছে। আসিফ আশরাফ, আপনার কাছে আসতে চাই। তুলা আমদানির প্রসঙ্গে কথা হচ্ছে বারবার, যে তুলা আপনারা যারা এই খাতের শিল্প ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে মানে এই যদি আমরা তুলা আমদানি শুরু করি সেটা কত আসলে বাড়ানো সম্ভব বলে আপনার কাছে মনে হয়? একটি বিষয় আপনার জানা আছে হয়তো যে মিরেশ্বরাই যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে একটি ওয়্যার হাউসের কথা বলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চলে, সেখানে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা হবে এমন কোনো প্রস্তাবনার কথাও আমরা শুনতে পাচ্ছি। সেটিও তো আসলে যদি করেন তাহলে তো হয়তো বা ব্যবসায়ীদেরই প্রয়োজনে কাজে লাগবে। না, এটা একটা অত্যন্ত ভালো মানে ইনিশিয়েটিভ, বিকজ আমেরিকান তুলার দুটা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে একটু দাম বেশি, আরেকটা সমস্যা হচ্ছে লিড টাইম বেশি। তো আমরা যখন এই ওয়্যারহাউসটা করে দিব সেন্ট্রাল, আমরা এটা বলেছি বন্ডেড তো হয় না, সেন্ট্রাল ওয়্যারহাউস, তার মানে হচ্ছে আমেরিকান এক্সপোর্টার তার তুলাটাকে এখানে রাখবেন একটা ফিজের বিনিময়ে, একটা ভাড়ার বিনিময়ে, সেটা যার সাথেই হোক উনি রাখবেন। আমার যখন দরকার হবে আমি ওনাকে একটা এলসি দিব, আমি 2 দিনের মাথায় অথবা 3 দিনের মাথায় তুলাটা পেয়ে যাব। তাহলে আমার ব্যবসায়িকভাবে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের আসলে WIP মানে ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি কমে যাচ্ছে এবং আমি অতি কম সময়ে পাচ্ছি। হ্যাঁ, তো এটা ইটস আ উইন উইন সিচুয়েশন এবং এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটা অনেক দামে পোষাবে, এটা ডিপেন্ড করবে। এখন আমেরিকান কটনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, মানে এইটার আপনার আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাদা কাপড় বানাবার জন্য আমেরিকান অস্ট্রেলিয়ান তুলা ব্যবহার করে থাকি, তো ওদের একটু প্রিমিয়াম দিতে হয়। আমাদের একটু বেটার কোয়ালিটি পাওয়া যায়, আবার কিছু আছে, কিছু কিছু জায়গায় লিমিটেশনও আছে, দুইটাই আছে। তো এটা ডিপেন্ড করবে আপনি কি প্রোডাক্ট তৈরি করছেন তার উপরে। তবে আমরা আমেরিকার সাথে অনেক দিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম যে ভাই তোমরা আমাদেরকে এই তুলাটা ইম্পোর্ট করতে দাও, আমরা এটা যদি এক্সপোর্ট করি তোমরা এটার উপরে ডিউটির কোনো কনসেশন দাও। এখন সিচুয়েশন তো ডিফারেন্ট হয়ে গেছে, এখন তো আর অন্য কিছু চাই না, এখন যা ছিল সেটা সামলাবার ব্যবস্থা করতে হবে কীভাবে। আমার এই নেগোসিয়েশনের ব্যাপারে আমার একটা ডিফারেন্ট থিওরি আছে, সেটা হচ্ছে যে আমরা যদিও এই ডেফিসিট ফাইন্যান্সিংয়ের একটা ট্রেড ডেফিসিটের 2 দিয়ে ভাগ দিয়ে একটা অঙ্ক বের করেছি, এই ম্যাথামেটিক্সটা কিন্তু আসলে নট দি আলটিমেট থিং। মানে আমার কাছে মনে হয় এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ইগোস্টেটিক একটা প্রেশার দেওয়া, কে আমি যে কত নমনীয় হয়ে তার সাথে আমি কথা বলবো। প্রথম দিকে যদি দেখেন ওর ছেলে একটা টুইট করেছিল, এরিক ট্রাম্প একটা টুইট করেছিল যে আমি আমার বাবাকে যতদূর জানি যে ফার্স্ট কাম আসবে সে ফার্স্ট নেগোশিয়েট করতে হবে, হি উইল বি দ্য উইনার, পরের দিকে কেউ পারবে না।
এটা হয়তো ইট কুড বি আ ট্যাকটিক্স। হ্যাঁ, ভিয়েতনাম কিন্তু গিয়েছিল, এবং ভিয়েতনাম গিয়েছিল প্রথম বলেছিল আমরা জিরো ট্যারিফ দেব, তারই রেজাল্ট কিন্তু এখন হয়তো বা 20%। তারা আবার ওই এরিকের কথাটার সাথে মিলে যাচ্ছে, অ্যালাইন হয়ে যাচ্ছে। আমি এখনো মনে করি যে আমরা এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব, যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আমেরিকার সাথে ডেফিসিয়েট আমরা কমায় আনতে পারবো, কিংবা কমায় আনাটাও আমাদের টার্গেট হওয়া উচিত। ওটা কোনোদিনই সম্ভব না, ও টার্গেট হওয়া উচিত, জিরো করা কোনোদিনই সম্ভব, টার্গেটই হওয়া উচিত, টার্গেটই হওয়া উচিত। আমি যতই ডিউটি বেশি ইম্পোর্ট করি, আমার সবসময় টার্গেট থাকবে আমি এক্সপোর্ট বাড়াবো, বিকজ আমি তো এক্সপোর্ট বেসড একটা কান্ট্রি, তাই না? সো আমি ওই জায়গাটায় ওই নেগোসিয়েশন দিয়ে আমি আসলে উইন করতে পারবো না। ওটা তো ভাবাই যায় আসলে ভিয়েতনাম যদি মানে 125 বিলিয়ন ডেফিসিট রেখে তারা যদি 20% পেতে পারে, তাহলে আমাদের মানে 5 বিলিয়ন রেখে আমরা কেন? না, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে ভিয়েতনাম এগ্রি করেছে শূন্য শুল্কে আমেরিকান পণ্য আসতে দিবে, তার মানে হচ্ছে ওর ডেফিসিট কমে যাবে, ওটার পরিপ্রেক্ষিতে সেইখানে আমরা শূন্য শুল্ক করে দিলেও কিন্তু আমেরিকান ইম্পোর্ট বাড়বে না। এটা হচ্ছে সমস্যা আমাদের। এই মেকানিজমটা ভিয়েতনামের ক্ষেত্রে যেমন কাজ করছে, আমাদের এখানে কাজ করছে না। আমাদেরই ওই কারণেই আমি বলছিলাম যে ওটা হিসাব করেই দেখেছে যে অল্প কিছু বাড়ে, এই কারণে 2%। ভাই, আমার এখানে কথাটা, আমি তো ক্যালকুলেশনে পারবো না করতে। হ্যাঁ, আমার এখন হচ্ছে ক্যালকুলেশনের বাইরে যে আমাকে একটা পলিটিক্যালি করতে হবে। মিস্টার ট্রাম্প কি চান? উনি চান হচ্ছে ওনাকে একটা, কিন্তু ওনার আছে, ওনার ইগো কিন্তু অনেক হাই। যেমন মানে আজকেই মনে হয় আসছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএস রেভিনিউর কেউ একজন বলল যে এই ট্যারিফের মাধ্যমে এই বছর তার $600 বিলিয়ন ইনকাম বাড়বে। ওর এক্সপোর্ট কত কমবে এখন হিসাব করে সেটা ওটার মধ্যে ঢুকে না, সে হচ্ছে তার ওই যে বাজেট ডেফিসিট কমানো যেহেতু তার টার্গেট, সেইটা দিয়ে তার তো $1 ট্রিলিয়ন বাড়ছে বাজেট ডেফিসিট, তো এটাকে কতটা সে এই ট্যারিফ বাড়ায় দিয়ে কতটা ইনকাম করে সে এটা করবে, এটা হচ্ছে ট্যারিফ বাড়ালে তার ডিমান্ড কত কমবে, মার্কেট কত সিঙ্ক করবে, সেটার মধ্যে সে ঢোকে না, ওইটার মধ্যে সেটা হবে না। হ্যাঁ, আমি একটু এই জায়গাটা একটু করেন। আমার কাছে এখনো মনে হয় আমাদের একটা ফেস আছে, আমাদের ফেস বলতে আমাদের তো প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের ফেস। উনি যদি স্পেশাল একটা চেষ্টা করেন, হ্যাঁ, আমরা যেটা এটা ইম্পোজ হওয়ার প্রথম সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি এবং চিঠিও দিয়েছিলেন, 7 এপ্রিল চিঠি দিয়েছিলেন। হ্যাঁ, উনি একটা চিঠি দিয়েছিলেন। তো এইরকম ভাবে যদি একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, মানে রাজনৈতিক ব্যাপারে, আই মিন এটাকে বলবো পলিটিক্যাল মুভ হবে, আমার মনে হয় না এখনো ইটস টু লেট। হ্যাঁ, কারণ ওনার ট্রাম্পের তো অনেক ধরনের ইটস এ ম্যান থিওরি চলতেছে, কোনটাতে বিশ্বাস অ্যাকসেপ্ট করবে, কোনটাতে কি করবে সেটা আমরা কেউ জানি না। সো উই হ্যাভ টু ইউজ অল আওয়ার অ্যামিনেশনস। হ্যাঁ, এটা ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু এটাকে বিশ্বাস করে, খুব স্ট্রংলি বিশ্বাস করে। আমি জানি না ইকোনমিস্টরা বিশ্বাস করেন কিনা, আমরা এটাতে খুব ভালোভাবে বিশ্বাস করি, কারণ এইরকমভাবে কিন্তু অনেক কিছুই সলিউশন হয়েছে পৃথিবীতে। অনেক যুদ্ধ কিন্তু খেলার মাধ্যমে বন্ধ হয়েছে, আন্তঃরাষ্ট্রীয় ঝামেলা কিন্তু টেবিল টেনিস যে পাকিস্তান ইন্ডিয়ার একটা হয়েছিল। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আজাদ ভাইয়ের কাছ থেকে জানবো যে এরকম হতে পারে কি না। দর্শক, একটা বিরতির পর আবার ফিরে আসছে এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশের ট্রাম্প শুল্ক নিয়ে আলাপ করছি। আজাদ ভাই, যে প্রশ্ন রেখে গেছিলাম সেই প্রশ্নের উত্তর জানবো। আসিফ আশরাফ যে প্রসঙ্গটি তুলেছিলেন যে আলাপ আলোচনার মাধ্যমে যদি আমরা শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে না পারি, এটা কি পলিটিক্যালি আসলে সমাধানের জায়গায় যাওয়া সম্ভব বলে মনে করেন কিনা? প্রথমত সমাধানে পৌঁছাতে পারবো না, এই আশঙ্কাটাই আমরা করছি না। আর এটা তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল কোনো ইস্যু না। এটা যদি পলিটিক্যাল ইস্যু হতো তাহলে সাউথ কোরিয়া আর জাপানকে তারা ট্যাক্স আরোপ করতো না, কারণ সাউথ কোরিয়া তাদের অন্যতম বন্ধু, জাপান তাদের অন্যতম বন্ধু। সো এখানে আসলে এটা ঠিক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়া এই সমস্যার সমাধান আমরা মনে হয় না খুব একটা এটা আশা করতে পারি। কারণ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে যদি এই সমস্যার সমাধান করা যেত, বা এই ইস্যুটার সমাধান, এটাকে সমস্যা না বলি, এই ইস্যুটার সমাধান করা যেত, তাহলে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই এই ইস্যুটার সমাধান করে ফেলতো, জাপানও করে ফেলতো। এটা পুরোপুরি একটা ইকোনমিক ইস্যু। আচ্ছা ভাই, একটু মনে করে দিতে চাই আপনাকে, মানে সবশেষ 3 জুলাই ইউএসটিআর এর সঙ্গে যখন বৈঠক করলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা বললেন যে বাংলাদেশের দিক থেকে কাঠামোগত শুল্কগত যত কিছু ছাড় দেওয়া সম্ভব অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় তার সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে। মানে আমাদের হাতে এখন আর আলোচনার টেবিল আর কি ট্রাম্প কার্ড বাকি রয়েছে? আমরা তো সর্বোচ্চ দিয়ে ফেলেছি। আমাদের কাছে তো ট্রাম্প কার্ড নেই, আমাদের কাছে আমাদের কার্ড আছে। আমাদের কার্ড হচ্ছে আমরা বাণিজ্য তাদের সাথে বাড়াবো, তাদের বাণিজ্যের জন্য যদি কিছু ছাড় দিতে হয়, শুল্ক ছাড় দিতে হয়, বা কিছু পলিসিগত কিছু ডিসিশন যেগুলোর একটা দীর্ঘ সময় ধরে যেগুলোর বাণিজ্যে যেগুলোর প্রভাব থাকবে, সেই পলিসি ডিসিশনগুলো যেগুলো তারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, সেরকম কিছু পলিসি ডিসিশন আমরা
দিতে পারবো যাতে করে দীর্ঘমেয়াদে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা বৃদ্ধি পায় বা বাণিজ্যিক সম্পর্কটা গতিশীল হয়। সেই সিদ্ধান্তগুলোই নেওয়া হবে এবং এই পলিসিগুলোই যাতে ইন দ্য লং রান আমাদের জন্য ব্যাকফায়ার না করে সেটা ভেবেই আসলে আমাদের দিক থেকে কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে এগোনো হচ্ছে। তবে আমি মনে করি যে এখনও যেই সময়টুকু আছে এবং বা আলোচনাটা যে পর্যায়ে আছে তাতে এই ইস্যুটা এর মধ্যেই সমাধান করে ফেলা সম্ভব। জি, একটু আসিফ আশরাফ আপনার কাছে আসতে চাই। মানে আমরা যেটা দেখলাম যে এখন যদি ধরে একটু আলাপটা করতে চাই, মানে সংখ্যার জায়গাটা একটু যদি 35% থেকে মানে কমে যদি আমরা 20% বা 24% আসতে পারি, সেটি তো চাপমুক্ত করবে অনেকটা ক্ষেত্রে। যদি সেটি সম্ভব না হয়, মানে যদি 1 আগস্ট থেকে মানে 35% আরব ট্যারিফ যদি যুক্ত হয়ে যায়, তখন সিনারিওটা কি দাঁড়াবে? মানে এমন কি হবে কিনা যে ভিয়েতনাম, এর মধ্যে যদি ভারত পাকিস্তান যদি আমাদের চেয়ে কম ট্যারিফে তারা সুযোগ পেয়ে যায়, মানে সবাই অর্ডার পাওয়ার পর কি বাংলাদেশ অবশিষ্টাংশ অর্ডার পাবে? মানে ক্রয়দেশ স্থানান্তর হয়ে যাওয়ার তখন শঙ্কা তীব্র থেকে তীব্রতর হবে কিনা মধ্যমেয়াদে স্বল্প মেয়াদে? এক কথায় বলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে ভিয়েতনাম তো সব অর্ডার করতে পারবে না। আমরা এখনো যদি আমরা ভারতেরটা জানি না, আমরা ইন্ডিয়াটা জানি না, চায়নাটাও জানি না, পাকিস্তানেরটাও জানি না, তো টার্কিটাও জানি না, মনে হয় টার্কিটাও ফাইনাল হয়নি। হ্যাঁ, টার্কিটা আমরা বাদই রাখি। এই 3টা দেশেরটা জানার পরে বোঝা যাবে যে কি হবে। কিন্তু যদি বাংলাদেশেরটা বেশি থাকে অন্যান্য দেশের তুলনায়, তো অ্যাপারেন্টলি হচ্ছে একটা শিফট হবে। মনে করেন শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কার ইনিশিয়াল যেটা দিয়েছিল 10%-এর আগে যেটা দিয়েছিল, তাতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কারটা আমাদের থেকে কম ছিল। তো অফকোর্স তখন শ্রীলঙ্কানরা চাইবে যে বাংলাদেশের ব্যবসাটা ওখানে যেতে, কিংবা ইম্পোর্টাররা চাইবে এই বাংলাদেশে অর্ডারটা প্লেস না করে শ্রীলঙ্কায় প্লেস করতে। তো শ্রীলঙ্কা যদি আমাদের আমেরিকান অর্ডার নিয়ে যায়, আমরা তখন চেষ্টা করবো ওদের কিছু ইউরোপিয়ান অর্ডার নিয়ে আসার। একটা পুরো রিঅ্যালাইনমেন্ট হবে, সাপ্লাই সাইডের একটা রিঅ্যালাইনমেন্ট হবে। তো ইনিশিয়াল ধাক্কাটা যদি আমরা সাস্টেন করতে পারি, তাহলে হয়তো 1 বছর পর 1.5 বছর পরে জিনিসটা একটা স্টেবল পজিশনে যখন যাবে, তখন হয়তো আমরা আবার গ্রো করতে পারবো। এখন স্বল্প মেয়াদে যারা ওই যে মানে যুক্তরাষ্ট্র নির্ভর যারা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের অবস্থা কি দাঁড়াবে তখন? অনেক ডিফিকাল্টিস হবে। যারা 50% 60% খালি আমেরিকাতেই সাপ্লাই দিয়ে থাকেন, তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ কাস্টমার এই 10% যখন বেড়েছিল, তখনই কিন্তু আমাদের সবাইকে, অলমোস্ট সবাইকেই 50% অ্যাডিশনাল এক্সপেন্স বিয়ার করতে হয়েছে। হ্যাঁ, এখন এটা যদি 35%-এ চলে যায়, তাহলে তো আমরা তো দিতে পারবো না। আমাদের ওই অর্ডারটা নেওয়া তো কোনো মানে হয় না। এই 5%-ই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। তখন হয়তো আমাদেরকে অর্ডার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে শর্ট টার্মে হয়তো কিছু এমপ্লয়মেন্ট লস হবে। হ্যাঁ, একটা গ্লোবাল শিফট হবে, দেশের মধ্যে হবে এবং গ্লোবালিও হবে। তো আমি খালি এটুকু বলতে পারি, এই সিনারিওতে আমরা যদি ভালো মতো ন্যাভিগেট না করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ডিফিকাল্ট টাইম আসছে। আসিফ ভাই, সেটি আরেকটি বিষয় হচ্ছে যে এই শুল্ক তো দিতেই হবে, কিছু না কিছু তো দিতেই হবে। মানে 20 হলেও দিতে হবে, 24 হলেও দিতে হবে, 35 হলেও দিতেই হবে। এই শুল্কটা কে দিবে? এটা তো আসলে বায়ার তো পুরো শুল্ক নিশ্চয়ই দিবে না, নাকি 50-50 সেটি চুক্তি? মানে শুল্কের বোঝা ভাগাভাগি করার বা এটার মডেলটা কি ভেবে রেখেছেন কিনা আপনারা, ভাবছেন কিনা এটা শেষ পর্যন্ত কি হবে? যেটা বললাম 10%-এর ক্ষেত্রে কিন্তু আমরা অর্ধেক দিয়েছি, বেশিরভাগ সব এক্সপোর্ট ভাগাভাগি হয়েছে, ভাগাভাগি হচ্ছে, এটা কাস্টমারদের কাছে যায়নি। কিন্তু যখন এটা 20% কিংবা 30%-এ যাবে, তখন তো এটা বেয়ার করার ক্যাপাসিটি আমাদের থাকবে না। কারণ প্রাইসে তো ওর কাছেও এত মার্জিন নেই, আমাদের কাছে তো নাই। তখন হয়তো এটা কাস্টমারের কাছে পাস অন করতে হবে, এবং পাস অন করলে, এবং সম্ভবত এই জিনিসটাই এখন সবাই ক্যালকুলেশন করছে যে ডিউটি প্রাইসটা বেড়ে গেলে পরে ডিমান্ডটা কতটুকু শ্রিঙ্ক করবে। হ্যাঁ, তখন ওই সংকুচিত ডিমান্ডটা ডিস্ট্রিবিউশন সারা পৃথিবীতে কিভাবে হবে। কিছু জায়গা আছে যেগুলি আসলে শিফট হবে না, মানে চায়নার কিছু জিনিস আছে, চায়না যেগুলি বানায় সেই সক্ষমতা বাংলাদেশের নাই, সেটা হয়তো দাম বাড়লেও শিফট হবে না, ডিমান্ড কমে যাবে, কিন্তু ওইটা চায়নাতেই তৈরি হবে। হ্যাঁ, কিন্তু আমরা আবার ওই রকম কোনো প্রোডাক্ট বানাই না যেটা আমাদের ছাড়া অন্য কেউ বানাতে পারবে না। তো আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি আছে। আসিফ ভাই, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকে বলে থাকেন এটা যে আমেরিকান কোম্পানিগুলো বা বায়াররা এত কম দামে আমাদের কাছ থেকে পোশাক কিনে, যে $5 একটা টি শার্ট, যে তারা এই 35% শুল্কের বোঝা বহন করে মানে তারা প্রফিট করতে পারবে। আসলে কি হিসাবটি ঠিক কিনা? মানে বাড়তি শুল্ক যোগ করেও তারা বিক্রি করতে পারবে মার্কেটে? দেখেন, আমি এটা একটা অন্যভাবে বলি। কাস্টমারদের সাথে যখন আমরা প্রাইস নেগোশিয়েট করি, তখন আমাদেরকে ওপেন কস্টিং দিতে হয়। আমার সুতার দাম কত, কাপড়ের দাম কত, অ্যাক্সেসরিজের দাম কত, আমার মাঝে মধ্যে এটাও দিতে হয় যে আমার কি বলে ওয়েজেস পার্সেন্টেজে কত। হ্যাঁ, কিন্তু ওর সাথে যখন আমি প্রাইস নেগোশিয়েট করতে, ওর সাথে কিছু করতে যাই, ও কিন্তু আমাকে পুরোটা কিছু বলে না, খালি বলে যে তোমার মার্জিনটা নেগেটিভ হয়ে গেছে। মানে ওর যে একটা মার্জিন ধরে রাখছে, সেটা 10% হতে পারে, আবার 50% হতে পারে।
হ্যাঁ, ওইটা খালি বলে যে তোমারটা নেগেটিভ হয়ে গেছে, তোমার প্রাইস একটু কমাতে হবে। তো ওখানে আমি জানি না আসলে কত মার্জিন আছে, ঠিক আছে। তবে আমরা একটা বল পার্ক জানি, সেটা হচ্ছে আমাদের যে এফওবি হয় তাতে অ্যাটলিস্ট 5 টাইমস দামে তারা বিক্রি করে। এটার মধ্যে ফ্রেট আছে, আমেরিকার জন্য ডিউটি আছে, হ্যাঁ, তারপরে এন্টায়ার প্রোডাক্ট তো আর আপনার ট্যাগ প্রাইসে যায় না, ডিসকাউন্টেড প্রাইসে যায়, সেটার ক্যালকুলেশন আছে, তো অনেক কিছু আছে। তো যেহেতু আমি ওই এন্ডে কাজ করি না, আমার ঠিক জানা নাই যে আসলে ও ডিউটি দিয়ে এই মানে ওর মার্জিন এত হাই কিনা যে 30% ডিউটি দিয়ে পারবে না। বিষয় রয়েছে। মজেম ভাই একটু আপনার কাছে আসতে চাই, মানে 35% যদি থেকে যায় সেক্ষেত্রে বাংলাদেশ কি করে সার্ভাইভ করবে আরএমজি সেক্টর, কি কৌশল নিতে হবে তখন? 35% থেকে গেলে আসলে মানে শর্ট রানে আমাদের জন্য যারা ছোট ফ্যাক্টরি তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ এর মধ্যে টিকে থাকাটা। কিন্তু মানে লং টার্মে যেটা হবে যে আমাদের গার্মেন্টস মালিকদের তখন আসলে হাই ভ্যালু মার্কেটে আপ করতে হবে, যেটাতে যারা কিনা ওই কনজিউমার গ্রুপ যারা কিনা ট্যারিফের জন্য তাদের কনজাম্পশন কমিয়ে দেয় না। এখন আমরা যে লো ভ্যালু আইটেমগুলো তৈরি করি তারা আসলে খুবই সেন্সিটিভ, তারা প্রাইস সেন্সিটিভ, তো তাদের জন্য ট্যারিফটা একটু বাড়ালেও তারা পণ্য ক্রয় করা কমিয়ে দেয়। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে 5টি টি শার্টের জায়গায় তখন হয়তো সে 2টো টি শার্ট এরকম। আগে একটা দেখা গিয়ে এর মাঝখানে একটা তথ্য এসেছিল, সেটা হচ্ছিল যখন এই 3 মাসের যখন স্থগিত ছিল তখন 10% একটা অ্যাডিশনাল ডিউটি কিন্তু চলেছে। সেই সময় বাজার মনিটর করে একটা বলা হয়েছিল ইউএস মার্কেটে যে দেখা গিয়েছে যে বাজারে মূল্য ভোক্তা পর্যায়ে মূল্য বাড়েনি। তার মানে হচ্ছে হয় এটা আমদানিকারক নিজে নিয়েছেন অথবা তিনি পাসন করে দিয়েছেন ম্যানুফ্যাকচারার দ্বারা। এক্ষেত্রেও আমার মনে হয় তাই হবে যে 35%-এর পুরোটাই যে ভোক্তার উপরে যাবে তা না, বায়ারও একটা অংশ নেবেন এবং একটা অংশ যিনি উৎপাদন করছেন তার দিকে পাসন করবেন। আবার এমনও ভাবার কারণ নাই যে সাথে সাথে এই সমস্ত প্রোডাক্ট রিলোকেট করে অন্য দেশে যাবে। মনে রাখা দরকার যে বাংলাদেশ কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এত বড় তার প্রোডাকশন বেস যে এগুলো অন্য দেশে সেই পরিমাণ বেস হঠাৎ করে তৈরি হওয়া সম্ভব না। সেটা ভিয়েতনামই বলি অথবা চীনকে তো বাদই দিলাম, কারণ চীন আমাদের চেয়ে বেশি থাকবে ডিউটি, এটা ধরে নিচ্ছে, বা ইন্ডিয়া বলি অথবা ইন্দোনেশিয়া বলি যাদের। সুতরাং হুট করে যে একটা বড় রিলোকেশন হবে তা না, কিন্তু সেটা যদি নাও হয় এবং যেহেতু বলা হচ্ছে যে চাহিদা কমে যাবে ইউএস মার্কেটে, বায়াররা তখন কিছুটা কম অর্ডার দেবেন, সেক্ষেত্রে আমাদের এখান থেকে অর্ডার কমে যাবে এটা নিশ্চিত। এবং অর্ডার কমে গেলে যেটা হবে যে আমাদের ছোট বায়াররা যারা কিনা কস্টের ক্ষেত্রে তাদের আর মার্জিন থাকে না, এটা বড়রা যেমন কিছুটা ক্রস সাবসিডাইজ করতে পারেন, এটা না হলে ওটা ওই পণ্যে না হলে এই পণ্যে তার, কিন্তু ছোটরা একটা পণ্যের উপরেই ডিপেন্ডেন্ট হয়তো সে, তার জন্য আর ওই সাবসিডাইজেশনের সুযোগ না থাকলে তার স্কুইজ হয়ে যাওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং সেটা এখানে একটা দেখবার বিষয় যে কি দাঁড়ায়। আর একটা বিষয় যে 35% হলেই আমার কম্পারেটিভলি আমি অন্য দেশের চেয়ে কত অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজে যাবো সেটা এখনও নিশ্চিত না। যেমন ভিয়েতনামের সাথে ট্রেড ডিলের কথা বলা হলেও যেটা পরিষ্কার না যে ট্রান্সশিপমেন্ট বা চাইনিজ পণ্য বা র মেটেরিয়াল ব্যবহার করলে তার জন্য অ্যাডিশনাল কি ডিউটি হবে, সেটা যদিও সেটা আমার জন্য প্রযোজ্য। ইন্ডিয়ার সাথে এখনো ট্রেড নেগোসিয়েশন হয়নি, আমরা জানি না। ইন্দোনেশিয়া সেখান থেকে উইথড্র করেছে, সে বসে আছে। প্রত্যেকটা দেশই কিন্তু গার্মেন্টস এক্সপোর্টার, যাদের সাথে এখনো তার ট্রেড নেগোসিয়েশন বাকি রয়েছে। সুতরাং সামগ্রিকভাবে এই ডিউটি বা ট্যারিফের সামগ্রিক অবস্থাটা কি দাঁড়াবে সেটা হয়তো আরও 2-3 মাস লেগে যাবে এই পরিস্থিতিটি বুঝতে। সুতরাং এখনই যে আমাদের জন্য একটা বড় রকমের নেতিবাচক প্রভাব আসছে তা না, বায়াররাও হয়তো কিছুটা ওয়েট অ্যান্ড সি দেখবেন তারা যে কোন দেশে গেলে কি সুবিধা। আর এখন তো কোথায় লিন পিরিয়ড চলছে মনে হয় অর্ডারের ক্ষেত্রে, অনেকটা লিন পিরিয়ড জুন জুলাই মনে হয় প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যেমন এখন সোয়েটারের পিক পিরিয়ড নিচের জন্য, মানে উইন্টারের তো মানে শিপমেন্ট বোধহয় শেষ এখন উইন্টার আইটেমের মনে হয় এখন বোধহয় মানে সামনে লেট উইন্টার বা আর্লি স্প্রিং এগুলোর বোধহয় আসলে। আজাদ ভাইয়ের কাছ থেকে জেনে একটু শেষ করি আমরা, সেটা হচ্ছে এই যে আমরা তো আমেরিকার যেহেতু এক ধরনের চাপের মধ্যে রয়েছি, আলাপ আলোচনা করছি, বাণিজ্য বহুমুখীকরণ, রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণ, রপ্তানি বাজার বহুমুখীকরণ, এই কথাগুলো আমরা অনেক দিন ধরে শুনে আসছি। এই সরকারের ভাবনার জায়গায় সেটি রয়েছে কিনা যে যেহেতু এক জায়গায় আমরা দেখছি আরও বাজারে বাণিজ্য বাজার রপ্তানি বাজার বহুমুখীকরণ করার ব্যাপারে কোনো ভাবনার জায়গা আছে কিনা? এটা নিয়ে তো কাজ হচ্ছে। আপনি দেখেন যে চামড়া শিল্প নিয়ে কাজ হচ্ছে। আপনার এই আমাদের চামড়ায় একটা বড় একটা সমস্যা ছিল যে এই চামড়া শিল্পের সাথে যারা সিন্ডিকেট যারা জড়িত ছিল তারা চামড়া শিল্পটাকে এমনভাবে ম্যানিপুলেট করেছে যে এই শিল্পটাই গ্রো করতে পারছিল না। এবার আপনারা দেখেছেন যে ঈদুল আজহায় চামড়ার মূল্য বাড়িয়ে বা চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়ে চামড়া শিল্পটাকে একটা স্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাড়ে।
পাটের ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে চায়নার একটা বড় শিল্পগোষ্ঠী ব্যবসায়ীদের একটা বড় দল বাংলাদেশে এসেছে, সেখানে আলোচনা হয়েছে আপনার পাটের যে প্রোডাক্ট কীভাবে চাইনিজ মার্কেটে পাটজাত পণ্য রপ্তানি বাড়ানো যায়, আবার ফ্রোজেন ফিশ ফুডের ক্ষেত্রে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আসল জিনিসটাই হলো যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যদি না করেন আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য একমুখী যদি হয়ে থাকি আমরা, তাহলে তো আসলে যে কোনো মুহূর্তেই যে কোনো সময় একটা পণ্যের উপর নির্ভরশীল থাকলে যে কোনো দেশ সেটার অ্যাডভান্টেজ নিতে পারে। সেটা যাতে না নেয় সেই চেষ্টাটা তো অনেকদিন ধরেই করা হচ্ছে, এখনো করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ তিনজনকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো আলাপের সুযোগ হবে, আগস্টে হয়তো আবার আলাপ করবো আমরা এটার ফলো আপ। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।